নবাব সিরাজউদ্দৌলার বিবাহিত জীবন কেমন ছিল? নবাব সিরাজউদ্দৌলার বিবাহিত জীবন ও পরবর্তী বংশধরদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সিরাজউদ্দৌলার কয়টা বিয়ে, কিভাবে বিয়ে, কার কার সাথে বিয়ে, প্রথম স্ত্রীর নাম কি, লুৎফুন্নেসা কি সিরাজের বিবাহিত স্ত্রী ছিলেন, আলেয়া কে ছিল, সিরাজউদ্দৌলার বিয়ের অনুষ্ঠান কেমন হয়েছিল, কিভাবেই বা হয়েছিল, পলাশী যুদ্ধের পর সিরাজউদ্দৌলার বংশধরদের কি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন মানুষের মনে জমা হয়ে আছে। আজকের ভিডিওতে সেইগুলাই ক্লিয়ার করার চেষ্টা করব। দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার আগে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে সাথে থাকুন। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন নবাব আলীবর্দী খানের ছোট মেয়ে আমিনা বেগম ও হাজী আহমদের ছোট ছেলে জৈনুদ্দিন আহমেদের প্রথম সন্তান। জন্মের পরই আলীবর্দী খান তাকে দত্তক পুত্র রূপে গ্রহণ করেছিলেন। আমিনা বেগমের মেজ ছেলে ইকরামউদ্দৌলাকে দত্তক পুত্র রূপে গ্রহণ করেছিলেন সিরাজের মাসি ঘসিটি বেগম ও তার স্বামী নওজেশ মোহাম্মদ খান, কারণ তারা ছিলেন নিঃসন্তান। নবাব সিরাজউদ্দৌলার জীবনের প্রথম বিয়ে ঠিক করেছিলেন রাজমহলের ফৌজদার আতাউল্লাহ খাঁর মেয়ের সাথে। আতাউল্লাহ খাঁ ছিলেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের আত্মীয়, ছাড়াও তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দাদা হাজী আহমদের কন্যা রাবেয়া বেগমের স্বামী। আলীবর্দী খান বাংলার সুবেদারি লাভ করার পর তিনি আতাউল্লাহ খানকে রাজমহলের ফৌজদারি পদে নিয়োগ করেন এবং বেশ কয়েক বছর ধরেই তিনি সেই পদে বহাল থাকতেন। কিন্তু হঠাৎ করেই তার সেই মেয়ে মারা গেলে বাগদাদ পর্ব হয়ে থাকলেও সিরাজউদ্দৌলার সেই বিয়ে আর হয় না। সিরাজউদ্দৌলার বাগদত্তা আতাউল্লাহ খানের সেই মেয়ের মৃত্যুর পর মির্জা ইরাজ খানের এক মেয়ে ওমদাতুন্নেসার সঙ্গে সিরাজের বিয়ে ঠিক হয়। তবে আতাউল্লাহ খানের আরেকটি মেয়ের সঙ্গেও সিরাজউদ্দৌলার ভাই ইকরামউদ্দৌলার বিয়ে হয় অত্যন্ত সমারোহের সঙ্গে। যদিও ভাই ইকরামউদ্দৌলার বিয়ের অনুষ্ঠানই প্রথমে হয় এবং তারপর হয় সিরাজউদ্দৌলার বিয়ে, এবং সেই বিয়ের অনুষ্ঠানও চলে প্রায় 1 মাস ধরে। নবাব আলীবর্দী তার আজিমাবাদের আত্মীয় স্বজন ও বন্ধুদের সকলকে তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা ও ইকরামউদ্দৌলার বিয়ের অনুষ্ঠানে নেমন্তন্ন করেছিলেন। অত্যন্ত জাঁকজমক ছিল সেই বিয়ের অনুষ্ঠান। ইকরামউদ্দৌলার বিয়ের অনুষ্ঠানে প্রথম হয় নবাবের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং উপস্থিত সেনাপতিগণ ও গৃহভৃত্যদের মধ্যে এই উপলক্ষে 1000 খিলাত বিতরণ করা হয়েছিল। সিরাজউদ্দৌলার বিয়েতেও প্রদান করা হয়েছিল আরো 2000 খিলাত এবং কোনো লোকেই 100 টাকার কম দেওয়া হয়নি। যাদেরকে এর চেয়েও বেশি টাকা দেওয়া হয়েছিল তাদের সংখ্যা ছিল প্রায় 1000-এরও বেশি। তাছাড়া অতি বিশিষ্ট কিছু মানুষকে তাদের পদমর্যাদা অনুযায়ী মণিমুক্তা প্রদান করা হয়েছিল। 1 মাসেরও বেশি সময় ধরে নবাবের প্রাসাদে ভোজের ব্যবস্থা লেগেই ছিল এবং সেই সঙ্গে নানা আমোদ প্রমোদেরও ব্যবস্থা করা হয়েছিল। শহরের প্রত্যেকটি পরিবারে নবাব কর্তৃক প্রস্তুত বিশেষ খাবার পাঠানো হতো। বিয়ে উপলক্ষে আলোকসজ্জা ও আতশবাজির ব্যবস্থাও ছিল বর্ণনার অতীত। কিন্তু এত ধুমধাম করে 2 ভাইয়ের বিবাহ সত্ত্বেও কারোরই বিয়ে সুখের হয়নি। বিয়ের কিছুকাল পর সিরাজের ভাই ইকরামউদ্দৌলা নিঃসন্তান অবস্থায় বসন্ত রোগে মারা যান, কিন্তু তিনি মারা যাওয়ার সময় তার এক উপপত্নী গর্ভবতী ছিল বলে সেই উপপত্নীর ছেলেকে ইকরামউদ্দৌলার বংশধর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাকে মুরাদউদ্দৌলা উপাধিতে ভূষিত করা হয়। এই মুরাদউদ্দৌলার সাথে আবার পরবর্তীকালে সিরাজ কন্যা উম্মে জোহরার বিয়ে হয়েছিল। অপরদিকে সিরাজউদ্দৌলার বিয়েও সেভাবে সুখের হয়নি। ওমদাতুন্নেসার সাথে সিরাজের বিয়ে হলেও সিরাজ তারকে উপেক্ষা করেই লুৎফুন্নেসা বেগমকে নিজের জীবন সঙ্গী করে নিয়েছিলেন। পলাশীর বিপর্যয়ের পর ইরাজ খাঁও সিরাজকে কোনোভাবেই সহযোগিতা করেননি। মুর্শিদাবাদে ফিরে সিরাজ খান যখন শ্বশুর ইরাজ খাঁর কাছে সৈন্য সাহায্য চান, তিনি তখন নবাবকে ফিরিয়ে দিয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার জীবন সঙ্গিনী হিসেবে যার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত তিনি হলেন লুৎফুন্নেসা। যদিও তার শৈশবের পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। নবাব আলীবর্দীর জানা নাই এক বার্দির গর্ভে জন্ম হয় লুৎফুন্নেসার। তার বাবার নাম জানা যায় না। নবাবী হারেমে কোনো বাদীর সন্তান হলে তাকে জারিয়া বলা হতো, তাই লুৎফুন্নেসাকে জারিয়া বা কৃত দাসী বলা হতো। সিরাজ তার রূপ ও গুণে এতই মুগ্ধ হন যে তিনি তাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে হারেমে রাখেন এবং তার নতুন নামকরণ করেন লুৎফুন্নেসা। তাদের একটি কন্যা সন্তানও হয়। ইরাজ খানের কন্যা ওমদাতুন্নেসার সাথে খুব ধুমধাম করে বিয়ে হওয়া সত্ত্বেও লুৎফুন্নেসার ভক্তি, ভালোবাসা, সেবা যত্ন ও গভীর অনুরাগ সিরাজকে এমনই আপন করে নিয়েছিল যে সিরাজ তার বিবাহিত স্ত্রীর চেয়েও লুৎফুন্নেসার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন এবং লুৎফুন্নেসাকেই প্রধান বেগমের মর্যাদা দেন। লুৎফুন্নেসাও অবশ্যই এই মর্যাদার যথাযোগ্য সম্মান রেখেছিলেন।
লুৎফুন্নেসা ছায়ার মতো সিরাজের সঙ্গে সব সময় থেকেছেন। কি বিপদে কি সম্পদে লুৎফুন্নেসা কখনো সিরাজকে ছেড়ে যাননি। পলাশীর যুদ্ধের পর সিরাজউদ্দৌলার আকুল আহ্বানে ও মর্মভেদী অনুনয়ে কেউই যখন তাকে অনুসরণ করেনি, তখন এই লুৎফুন্নেসাই নিজের জীবনকে তুচ্ছ করে শতবিপদ মাথায় নিয়ে সিরাজের সাথে বেরিয়ে পড়েছিলেন। অন্যদিকে সিরাজের বিবাহিত বেগম মমদাতুন্নেসা সিরাজ মারা যাওয়ার পর আবার বিয়ে করে নিয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার জীবনে যে আরেকটি স্ত্রীর পরিচয় পাওয়া যায়, তিনি হলেন মোহনলালের বোন মাধবী। তাকেও হীরা নামে ডাকা হতো। বর্গী হাঙ্গামার সময় মোহনলালের এই বোনকে বর্গীরা ধরে নিয়ে যায় এবং সেই অপহৃতা বর্গীর ভগ্নির খোঁজে বেরিয়ে শেষ পর্যন্ত মোহনলাল মুর্শিদাবাদে এসে পড়েন এবং সিরাজউদ্দৌলার সাথে পরিচিত হন। পরে অবশ্য সেই বোনকেই উদ্ধার করার পর হিন্দু সমাজে তার আর গ্রহণযোগ্য না হওয়ার ফলে তাকে বেগম মহলে পাঠানো হয়। মোহনলালের সাথে সিরাজউদ্দৌলার সখ্যতার জেরে হীরার সঙ্গেও সিরাজের অন্তরঙ্গতা হয়। যদিও অনেকে মনে করেন মোহনলাল ছিলেন একজন সাধারণ সৈনিক, কিন্তু দ্রুত সেই সৈনিক থেকে মহারাজা উপাধি, সম্মান ও ক্ষমতা পাওয়ার পিছনে ছিল এই ভগ্নির অবদান। যাই হোক, এই মাধবী বা হীরার সঙ্গে সিরাজের অন্তরঙ্গতার ফলে হীরার গর্ভে সিরাজের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সিরাজ হীরা ও তার পুত্রকে নিজের প্রাসাদে রাখেন ও যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করেন। নবাব আলীবর্দী খাঁ যখন সমস্ত ঘটনা জানতে পারেন, তখন তিনি সিরাজের সাথে মোহনলালের বোনের বিয়ে দেবার ব্যবস্থা করেন। এরপর হীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নামকরণ করা হয় আলেয়া। তারপর ইসলামী রীতি অনুযায়ী সিরাজউদ্দৌলার সঙ্গেই আলেয়ার বিবাহ সম্পন্ন হয়। পলাশীর যুদ্ধের পর আলেয়াকে নিয়ে সেইভাবে আর কেউ কিছু লেখেনি, তাই তার সম্পর্কে বেশি কিছু পাওয়া যায়নি। তবে আলেয়ার মৃত্যুর পরে তাকেও খোশবাগের নবাব পরিবারের সমাধির ক্ষেত্রে সমাহিত করা হয়েছিল।